ত্রিকোণমিতির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শাব্দিক অর্থে ত্রিকোণমিতিকে ভাঙলে আমরা পাই ত্রিকোণ আর মিতি। ত্রিকোণ হলো যার তিন কোণ আছে, যেমন ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজের তিন কোণ পরিমাপ করতে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করি তাই নিয়ে এই ত্রিকোণমিতি গঠিত। যেহেতু এই ত্রিকোণমিতিটা সম্পূর্ণ ত্রিভুজের উপর ডিপেন্ড, তো আমরা শুরুতে একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের দেখা যাচ্ছে একটা কোণ, এক সমকোণ। তো এই এই সমকোণী ত্রিভুজের নাম দিই আগে। এই সমকোণী ত্রিভুজে যদি আমি জিজ্ঞেস করি ভূমি কোনটা, আমরা সবাই ইজিলি বলতে পারবো এটা হলো ভূমি, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা এই সেম ত্রিভুজ, সেম উচ্চতা, সেম ভূমি, সেম অতিভুজ, সেম সাইজ, আমরা যদি এই ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে দিই, কিভাবে ঘুরালাম একটু দেখি। এই এই যে লম্বটা আমরা নিচে নিয়ে এসে করলাম, আর ভূমিটা আমরা উপরে নিলাম, অতিভুজটা তো অতিভুজের জায়গায়। এখন এই ক্ষেত্রে যদি বলি ভূমি কোনটা, ভূমি কিন্তু এখন এবি। কিছুক্ষণ আগে আগের ত্রিভুজের যেটা লম্ব ছিল সেটা এখন ভূমি। তো যদি তোমার অঙ্কের মধ্যে এভাবে দেওয়া থাকে সাইন 30 ডিগ্রি অথবা কস 60 ডিগ্রি, এই কোণটা কোন ভূমি এবং কোন অতিভুজ কোন লম্বের সাথে সম্পর্কিত, এটা কিভাবে ছিল? আচ্ছা, আমরা একটা জিনিস ফিক্স জানি, কোনটা অতিভুজ কোনটা। কিভাবে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা তার নামই অতিভুজ। এই বাহুটাই সেই সমকোণের বিপরীত যে বাহুটা, এটার নামই অতিভুজ। অতিভুজ নিয়ে কারো কোনো কনফিউশন নেই। তো যদি অতিভুজ ফিক্স থাকে তাহলে বাকি যে দুটা বাহু থাকে, এই একটা বাহু, এই একটা বাহু, এই দুইটার মধ্যে যে কোনো একটা লম্ব অথবা একটা একটা ভূমি। ধরো আমরা একটা জিনিস হিসাব করি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, যার মধ্যে একটা কোণ তো 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো বাকি দুই কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি মানে হলো এই যে এই কোণ আর এই কোণ, অথবা এই কোণ আর এই কোণের যোগফল। এখন এই যে আমাদের অঙ্কে যে সাইন 30 বা সাইন 60 বা কট 30 এরকম যে দেওয়া থাকবে, এই 30 কোণটা বা এই 60 কোণটা কোন কোণটাকে নির্দেশ করে? একটা তো আমার ফিক্স, এখানে এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। বাকি রয়েছে এই এ আর সি কোণ। তো ক্লিয়ারলি আঁকি, এটা 90 ডিগ্রি ফিক্স, বাকি রয়েছে এই দুইটা কোণ। তা এখন আমরা একটু খেয়াল করি, এই কোণটা এই লম্বের সাথে অতিভুজের একটা যোগসূত্র, আর এই কোণটা এই অতিভুজের সাথে এই ভূমির একটা যোগসূত্র। এখন আমি যদি তোমাকে বলি সাইন 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা তুমি কোথায় ইউজ করবে? এখানে নাকি এইখানে? একটু কনফিউশন লাগতেছে, ইজি করে দিই। এই কনফিউশনটা দূর করতে এই যে সমকোণী ত্রিভুজ, সবসময় মনে রাখবা যে কোণটা দেওয়া থাকবে এই কোণটা ভূমির সাথে সম্পর্কিত। 30, এটা কি? তাহলে ভূমি মানে কি? কোণ ভূমির সাথে যুক্ত। কোণ কখনো লম্বের সাথে সম্পর্কিত না, সবসময় ভূমির সাথে যুক্ত। একটা কোণ সৃষ্টি করতে দুইটা বাহু প্রয়োজন, সেটা হলো একটা অতিভুজ তো ফিক্স, আরেকটা হলো ভূমি। তো আমার ত্রিভুজের যে কোনো ত্রিভুজে যদি ভূমি নির্ণয় করতে বলে, তখন আমরা
এই কোণের সাথে কোণটা নির্ণয় করে আমরা বুঝতে পারবো যে এই কোণের সাথে সম্পর্কিত যে বাহুটা আছে, অতিভুজ বাদের যে বাহুটা আছে সেটাই হলো ভূমি। এখন আমরা একটু অনুপাতের দিকে যাই। একটা ত্রিভুজের বাহু হলো 3টা, এ বি সি। তো বাহুগুলো কি? এ বি 2 নম্বর বাহু কি? বি সি 3 নম্বর বাহু কি? সি এ অথবা এসি। তো এই 3টা বাহু তারা পরস্পরের মধ্যে কয়টা অনুপাত সৃষ্টি করতে পারে একটু আমরা একটু খেয়াল করি। 1 নম্বর অনুপাত কি হতে পারে? এ বি বাই বি সি। 2 নাম্বার এ বি বাই এ সি। 3 নাম্বার বি সি বাই এ সি। 4 নাম্বার এ সি বাই এ বি। 5 নাম্বার বি সি বাই এ সি। 6 নাম্বার এ সি বাই এ বি। একটু খেয়াল করি আমরা, এই এ বি বাহুটা এই চিত্রের ক্ষেত্রে কি লম্ব, এই বিসি বাহুটা ভূমি, আর এই এসি বাহুটা অতিভুজ। তো এই এই চিত্রের মাধ্যমে আমরা এই যে 6টা অনুপাত আমরা যে পেলাম, এই 6টা অনুপাত এই লম্ব, ভূমি এবং অতিভুজের মধ্যে একটা সম্পর্ক। কিরকম সম্পর্ক একটু খেয়াল করি। প্রথম 2-1টা দেখি। এ বি দিয়ে আমরা কি বুঝেছি? লম্ব। বিসি দিয়ে ভূমি। এ বি দিয়ে লম্ব, এসি দিয়ে অতিভুজ। এইভাবে প্রত্যেকটা নির্ণয় করা যায়। তো ত্রিকোণমিতি এই 6টা, এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতকে ত্রিকোণমিতি কিছু নামে ভাগ করেছে, যেমন সাইন, কস, সেক, ট্যান, কট আর কসেক। এই যে 1 2 3 4 5 6, 6টা ত্রিকোণমিতি নাম দেওয়া হয়েছে এই যে 6টা অনুপাতকে। 1 2 3 4 5 6, এই 6টা অনুপাতকে 6টা ত্রিকোণমিতিক নাম দেওয়া হয়েছে। এখন কোন অনুপাতটা কোন নামের সাথে সম্পর্কিত এখন আমরা ওইটা দেখি। ঠিক আছে, কার সাথে এখন কে যাবে দেখি। সাইন, সাইন থিটাটা যাবে হলো লম্ব বাই অতিভুজ। কস থিটা যাবে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা যাবে লম্ব বাই ভূমি। আমরা একটু আগের স্লাইডে একটা জিনিস দেখি। এই যে এ বি বাই বিসি একটা অনুপাত, এই যে এ বি বাই বিসি একটা অনুপাত, এই যে এইটা আবার উল্টাই দিলে আমরা বিসি বাই এ বিও পাই, ঠিক না? একটু এখানে দেখি আমরা। তো এই সাইন থিটার এই কোণটাকে আমরা যদি উল্টাই দিই, যেটার উল্টা হয় কসেক থিটা, সেটা হয় অতিভুজ বাই লম্ব। আমাদের মেন টার্গেট ছিল ত্রিভুজের এই যে এগুলোর অনুপাত। তো এ বি বাই এসি যদি একটা অনুপাত হয়, এসি বাই এ বিও তো একটা অনুপাত, ঠিক না? এই
দুইটাই তো একটা অনুপাত, কিন্তু এই দুইটার মধ্যে একটা সম্পর্ক কি, এরা একটা আরেকটার উল্টা বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সেম ভাবে তো আমরা তাহলে এইখানে এই যে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারলাম, এই সাইন থিটা কসেক থিটার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা উল্টা সম্পর্ক। তো কস থিটার সাথে সম্পর্ক হলো সেক থিটার, অতিভুজ ভাই ভূমি। আর টেন থিটার সাথে সম্পর্ক হলো কট থিটার, ভূমি বাই লম্ব। খেয়াল করি, যদি আমরা এই তিনটা মনে রাখতে পারি, এই তিনটা কিন্তু একদম ইজি। সাইনের উল্টা কসে, সেকের কসের উল্টা সেক, টেনের উল্টা কট। কারণ এই তিনটাও অনেক সময় আমাকে বলে যে স্যার এই তিনটাও তো মনে থাকে না। একটু মনে রাখার কিছু অনেক পদ্ধতি তোমরা পাবা ইউটিউবে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি লাগে সেটা হলো, আমার কাছে তিনটা কম্পাউন্ড আছে। কি? লম্ব, ভূমি আর অতিভুজ। এই অতিভুজটা ফিক্স, আমরা আগে দেখছি লম্ব আর ভূমি চেঞ্জ হয়। সাইন আর কসের ক্ষেত্রে, সাইন আর কসের ক্ষেত্রে আমরা অতিভুজ নিচে পাঠাই। সাইনের ক্ষেত্রে লম্ব, কসের ক্ষেত্রে ভূমি, সিম্পল। আর টেনের ক্ষেত্রে অতিভুজ বাদ লম্ব বাই ভূমি। এইভাবে মনে রাখতে পারি আমরা চাইলেই ইজিলি, যে সাইন আর কসে অতিভুজ নিচে, সাইনে উপরে লম্ব, কসে উপরে ভূমি। আর টেনে অতিভুজ নেই, শুধু লম্ব আর ভূমি। তো এইভাবে যদি আমরা বলি যে সাইন কস টেনের উল্টো যদি সেক কট আর কোসেক হয়, তাহলে আমরা এইভাবে সূত্রটা এইভাবে কয়েকটা সূত্র লিখতে পারি। কি কি? যেমন তাহলে আমরা সাইন থিটা লিখতে পারি, যে তাদের যেহেতু উল্টা সম্পর্ক, সাইন থিটা ইকুয়াল টু কসেক থিটা 1 বাই কসেক থিটা। আর তারা যেটাকে একজন আরেকজনের সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে তারা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। আবার আরেকটা কি, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, অথবা sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। খেয়াল করি, এই সাইন আর cos এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সাইন থিটা cosec থিটার উল্টা, cosec থিটাও সাইন থিটার উল্টা। ওকে, সিজি। আবার টেন থিটাও 1 বাই cot থিটা, অথবা cot থিটা 1 বাই টেন থিটা। তারা একে অপরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই একটা, এই দুইটা, এই তিনটা সম্পর্ক। এই টেন টেন থিটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করি, টেন থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা। এটা আমরা সর্বপ্রথম মুখস্থই করার চেষ্টা করবো, তবে এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? আমরা এর আগের স্লাইডে দেখি টেন মানে কি, লম্ব, লম্ব বাই ভূমি। আর সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। এখন আমরা যদি এই সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ কে কস দিয়ে ভাগ করি কি, ভূমি বাই অতিভুজ। একটু খেয়াল করি, নিচের থেকে উপরে উঠতে চাইলে তারা কি উল্টায় যায়, এই ভগ্নাংশটা উল্টায় যাবে, অতি বাই ভূমি। এই অতিভুজ অতিভুজ কাটা রইল কি, লম্ব বাই ভূমি। এখন এই লম্ব বাই ভূমি আমরা কি জানি, টেন থিটা। তো আমরা এই টেন থিটা ইকুয়াল টু এই সাইন থিটা বাই কস থিটা লিখতেই পারি। আর টেন থিটা যেহেতু কটের সাথে উল্টা সম্পর্ক, তাহলে আমরা কট থিটা লিখবো কস থিটা বাই সাইন থিটা। দেখো, ত্রিকোণমিতিক সূত্রগুলো একটু ভাষা কঠিন হলেও একবার ধরতে পারলে সব সূত্র একটার সাথে একটা এমন ভাবে যুক্ত যে
একবার একটা লাইন ধরতে পারলে আর কোনো ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা এখন সূত্রগুলো খেয়াল করি। একটা সমকোণী ত্রিভুজ নেই আমরা। সমকোণী ত্রিভুজে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের সূত্রটা কি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এইটার ক্ষেত্রে ভূমি বিসি, এ বি লম্ব, অতিভুজ এসি, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তো পিথাগোরাসের উপপাদ্য নিয়ম অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গ তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই এই সমীকরণকে আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ দিই। কি করলাম, উভয় পক্ষে এসি স্কোয়ার দিয়ে ভাগ। তো আমরা বন্টনের সূত্র দেখছি সূচকের ক্ষেত্রে একসাথে স্কোয়ার হয়ে যায়, আর এইখানে এইটা এটা কাটা, তারপর রাখলো 1। এইবার আমরা একটু খেয়াল করি এই এবি জিনিসটা কি। এই এবিটা হলো লম্ব, এসি হলো অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি আমরা সাইন থিটা, স্কোয়ার যেহেতু আছে সাইন স্কোয়ার থিটা। আর বিসি কি, ভূমি, এসি হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমরা কি জানি কস স্কোয়ার আছে, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে আমরা একটা সূত্র পেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটা অনেকেই এই জিনিসটা ভুল করে। ভুলটা কি, এই যে এখানে যে বর্গটা আছে এটা অ্যাকচুয়ালি কি বুঝায়, সাইন এবি বাই সি যদি সাইন থিটা হয় তার উপর বর্গ। তো এর মানে কি, এই বর্গটা এই দুইটা সাইনের উপর চলে যাবে। অনেকে আবার এইভাবে লিখে ফেলে সাইন থিটা স্কোয়ার, এইটা কোনোভাবেই সম্ভব না। ওকে, এই ভুলটা যাতে না। তো এই যে এই সূত্রটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই দুইটার আবার এই সূত্রটা আবার দুটো বাই প্রোডাক্ট আছে। বাই প্রোডাক্ট মানে কি, মানে দুইটা, এই দুটো থেকে আরো দুইটা সূত্র নির্ণয় করা যায়। কিভাবে দেখি, সূত্রটা কি ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা উভয় পক্ষে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করি। cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা। কি করলাম, সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ, উভয় পক্ষে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ। এই ক্ষেত্রে এটা এটা কাটা 1, আমরা cos বাই সাইন বন্টন সূত্র বললাম, এই স্কোয়ার স্কোয়ার দুইটাকে একসাথে উপরে নিয়ে ফেললাম, আর 1 বাই সাইন স্কোয়ার থিটা আমরা একটু আগে দেখেছিলাম কার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1 বাই সাইনের সাথে সম্পর্ক 1 বাই কোসেকের। তো আমরা এখানে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা। আর cos বাই সাইন আমরা একটু আগে কি দেখলাম, cos বাই সাইন হলো cot থিটা। তো এখানে লিখবো cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এই যে এখানে একটা সূত্র আমরা পেলাম, এটাকে একটু আমরা সাজায় লিখি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
এখানে এই যে একটা বাই প্রোডাক্ট পেলাম এই সূত্র থেকে। সেম ভাবে যদি আমরা আবার করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, উভয় পক্ষে এবার এর আগের বার সাইন দিয়ে ভাগ করছি, এবার কস দিয়ে ভাগ করব। সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা 1 বাই কস স্কোয়ার থিটা। কি করলাম, কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ উভয় পক্ষে, সাইন বাই কস, এই কস কস কাটা 1 বাই কস আমরা কি দেখেছি কার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1 বাই কসের সাথে sec, এই sec স্কোয়ার থিটা। সাইন বাই কসের মান আমরা জানি tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এই একটা সূত্র আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা একটু সাজাই লিখি কিভাবে, sec স্কোয়ার থিটা, এই টেনটা ওই পাশে গেলে কি হবে, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে আরেকটা সূত্র। তো এখানে আমরা কি কি সূত্র পেলাম একটু দেখি। এক নম্বরে পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইখান থেকে দুইটা বাই প্রোডাক্ট পেলাম, কি কি, প্রথম বাই প্রোডাক্ট হলো কোসেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর আরেকটা বাই প্রোডাক্ট হলো sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র দিয়ে মোটামুটি ত্রিকোণমিতির সব ধরনের অঙ্ক আমরা কভার করতে পারবো। আর এছাড়াও তো আমরা কিছু ব্যস্তানুপাতিক সূত্র তো দেখে আসছি আগে, যেমন সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা, তারপর কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আরেকটা কি ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। আর দুটো বড় সূত্র আছে, একটা হলো ট্যান থিটা সাইন বাই কস থিটা, আর কট থিটা কস বাই সাইন থিটা। এই প্রত্যেকটা আবার তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে, যেমন কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো মোটামুটি এই সূত্রগুলো দিয়ে আমরা মোটামুটি ত্রিকোণমিতির সব অঙ্ক করতে পারবো। তো ত্রিকোণমিতির কিছু কোণের ক্ষেত্রে আমরা দেখি মান দেওয়া থাকে। তো আমরা একটু দেখি এই সাইন থিটা, আমরা যে সাইন থিটা এখানে যে আমরা এই যে এখানে যে আমরা সাইন থিটাটা আমরা দেখি, এই থিটার মান কত, থিটা তো একটা কোণ নির্দেশক, এই থিটার তো একটা মান থাকে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, বেশিও হতে পারে, সাইন 5000 ডিগ্রিও হতে পারে। ওটা আমরা পরে দেখবো এটা কিভাবে বের করে। প্রথমে আমরা এই ছোট মানগুলো একটু মনে রাখার চেষ্টা করি। তো এই টেবিলটা অনেকে অনেক ভাবে মুখস্থ করার চেষ্টা করে, ইউটিউবে হাজারো রকমের ভিডিও আছে যেখানে আমরা দেখি বিভিন্ন কৌশল শিখে এই টেবিলটা মুখস্থ করে। তো এত এত কৌশল সবসময় মনে রাখা যায় না। তো আমার আমার ক্ষেত্রে আমি হিসাব করি, আমি যদি সাইন থিটা আর ট্যান থিটা এই দুইটা মান যদি আমি পারি, তাহলে মোটামুটি সবগুলার মানই আমার মনে থাকে। যেমন দেখি আমরা সাইন থিটাটা যদি মুখস্থ করি, সাইন 0 এর মান 0, 30 এর মান হাফ, 45 এর মান 1 বাই রুট 2, 60 এর মান রুট 3 বাই 2, 90 এর মান 1। কসের ক্ষেত্রে আমরা দেখি কি, এই যে এই সাইনের যে সাইন থিটার যে মানগুলো আছে, এইটাকে যদি আমরা উল্টা ভাবে সাজাই, যেমন সাইন 90 এর মান 1, তো কস 0 এর মান 1, এটা কিভাবে সম্ভব একটু সিম্পলি আমি একটু দেখি। সবসময় মনে রাখবো সাইন থিটা প্লাস কস থিটা
ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কিভাবে 90 ডিগ্রি একটু দেখি। সাইন 90 ডিগ্রি আর কস 0 ডিগ্রি ইকুয়াল টু 90। তো তাদের মান মনে রাখা সম্ভব যে সাইনের যে মানের সাথে যত ডিগ্রি মানের সাথে 90 বিয়োগ করলে, যেমন 90 থেকে যদি আমি 30 বিয়োগ করি কত 60, তো 30 আর 60-এর মান আমরা মিল পাবো। সাইনের 30 আর কসের 60 মান মিল পাবো। আবার যদি দেখি যে 60 আর 30-এর মান আমরা মিল পাবো, 45-45-এর মান আমরা মিল পাবো। সবসময় মনে রাখবো এই 90 0 যোগ করলে 90 থাকে, এখানে তাদের মান মিল। 60 আর 30 যোগ করলে 90 হয়, এখানে তাদের মান মিল। 45 আর 45 তো যোগ করলে 90 হয়, তাদের মান। এখন সাইন আর কসের ভেজালটা শেষ হবে, বাকি রইল ট্যান থিটা। ট্যান থিটার মানটা আমরা একটু দেখি। ট্যান থিটার মানটা একটু মুখস্থ করা লাগবে। যেমন ট্যান থিটা 0 ডিগ্রি 0 থাকবে 31/√3, 45 1, আর 60√3, আর 90 ডিগ্রি আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত। তো আমরা যদি সাইন আর ট্যানের মান জানি, দেখি কি কি মান আমরা বের করতে পারি। সাইনের উল্টা আমরা জানি, সাইনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে কসেক থিটা। তো সাইনের যে মান থাকবে তার উল্টা মান হবে কসেক। 0-র উল্টা আনডিফাইন্ড, হাফ 1/2 এর মান। এই 1/2 যদি উল্টা যায় 2 করে চলে যায়, এই কারণে এটার মান 2। 1/√2, √2 করে চলে গেছে, √2 উল্টায় যাবে, যতগুলা মান আছে। √3/2, 2/√3, 1 উল্টাইলে 1-ই থাকে। সেম ভাবে কসও 1 উল্টাইলে 1, কসের সাথে সেকের সম্পর্ক ব্যস্তানুপাতিক। √3/2 হয়ে যায় 2√3, 1/√2 হয়ে যায় √2, 1/2 হয়ে যায় 2, আর 0-র উল্টা অসংজ্ঞায়িত। tan এর ক্ষেত্রেও সেম, tan আর কটের সম্পর্ক। 0-র উল্টা অসংজ্ঞায়িত, 1/√3 হয়ে গেছে, √3 উল্টায় গেল, 1 উল্টায় 1-ই থাকে, √3 হয়ে গেল 1/√3। আর আনডিফাইন্ড অসংজ্ঞায়িত উল্টাইলে হয় 0। আমরা একটু দেখছি। তো অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই সাইন থিটা আর ট্যান থিটার মান মুখস্থ করে আমরা কস, কসেক, সেক এবং কট থিটার সবগুলোর মান আমরা বের করতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট কি, এই সাইন থিটার লাইনটা মুখস্থ করা আর এই ট্যান থিটার লাইনটা মুখস্থ করা। ওকে, সিম্পল। তো অনেকেই বলে যে এই যে কোণের মানগুলো তো মুখস্থ করলাম, কিন্তু এটা কিভাবে আমি ব্যবহার করব। আবার অনেকে বলে স্যার ত্রিকোণমিতির অঙ্কে এইরকম বড় বড় কোণ দেখি 999 ডিগ্রি, এইগুলা কিভাবে আমি নির্ণয় করবো। কারণ আমরা সাধারণত আমরা কি জানি, একটা 360 ডিগ্রি কোণ, ঠিক আছে, 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণের উপরে আমরা কোনো কোণ এই পর্যন্ত পাই না। আজকে ত্রিকোণমিতিক এই বড় বড় কোণের সমাধানগুলো খুব ইজিলি আমরা দেখে দেব। কোণ সাধারণত দুই প্রকার, একটা জ্যামিতিক কোণ, একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ কোনটা? জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ আমরা সাধারণত জানি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, 0 থেকে 360। এই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যত সবকিছু জ্যামিতিক কোণের আন্ডারে পড়ে। আর জ্যামিতিক কোণের মধ্যে কোনো নেগেটিভ কোণ থাকে না, মাথায় রাখবো। জ্যামিতিক কোণে 0 থেকে 60 ডিগ্রি, 360 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ, আর কোনো নেগেটিভ মান থাকে না। যেমন আমি বলতে পারবো না সাইন -45 ডিগ্রি, এটা জ্যামিতিক ভাবে প্রকাশ করা যায় না। আরেকটা ভাগ কি, ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণের রেঞ্জ হলো +∞ থেকে -∞। এর মানে কি, এর মানে যেহেতু এখানে মাইনাস পর্যন্ত আছে, তাহলে এটা কি নেগেটিভ হবে, নেগেটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ইনফিনিটি মানে কি, আমরা যত সংখ্যা দিতে পারি। লিখলাম যে আমরা সাইন 5,45,360
395 ডিগ্রি। এইটা একটা ত্রিকোণমিতিক কোণ। এখন স্যার আপনার অনেকে বলতেছো স্যার আমরা এর আগের স্লাইডে কি 90 ডিগ্রি পর্যন্ত শিখলাম, 90 ডিগ্রি পর্যন্ত শিখলাম, তো এখানে এত বড় কোণের মান কিভাবে আমরা নির্ণয় করবো? অবশ্যই একটু ধৈর্য ধরো, আমরা এটা সমাধান দেখাচ্ছি। তো আমরা এতটুকু আমরা বুঝি যে এখানে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, যত বড় নেওয়া যায় যত ছোট নেওয়া যায় সবগুলোই ত্রিকোণমিতির আন্ডারে পড়ে। তো এই যে পজিটিভ এবং নেগেটিভ, এইটার ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করি ত্রিকোণমিতিতে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা কিভাবে বুঝবো? এই যে চারটা ভাগ নিলাম, চারটা ভাগে এই এক একটা ভাগ কত, 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তো এই 90 ডিগ্রি কোণ আমি যদি বলি সাইন 30 ডিগ্রি, তো এইখান থেকে 30 ডিগ্রি উপরে গিয়ে যে কোণটা উৎপন্ন করে এটা হলো সাইন 30 ডিগ্রি। এখন আমি যদি বলি সাইন -30 ডিগ্রি, তখন আমি কোন দিকে যাব? তো সম্পর্কটা হলো পজিটিভ যাবে ঘড়ির কাঁটার বিপরীতে, আর নেগেটিভ যাবে ঘড়ির কাঁটার দিকে। কিভাবে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে? সাইন 30, আমরা যদি জানি যে ঘড়ি কিভাবে যায়, 1 2 3 4, এইভাবে ঘড়ির কাঁটার দিকে। আর তাহলে যদি এইভাবে নামতে চায় তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে, আর যদি আমি উল্টা যাই এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একটু দেখি তো আমরা, পজিটিভ হলে আমরা এই পাশে যাইতেছি, এই পাশে, এটা কি তাহলে পজিটিভ। আর নেগেটিভ হলে আমরা কোনটা, এখান থেকে 0 ডিগ্রি শুরু করলাম, এই যে সাইন -30 ডিগ্রি, আমরা এই ঘড়ির কাঁটার দিকে যাব, ঘড়ির কাঁটার দিকে নিচের দিকে না, ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি। এইটা হলো সাইন -30। একটু ক্লিয়ারলি দেখি নিচে, ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে সব কোণ পজিটিভ, আর ঘড়ির কাঁটার উল্টো, ঘড়ির কাঁটার দিকে আর কি, ঘড়ির কাঁটার দিকে দিকে সব কোণ নেগেটিভ। তো পজিটিভ কোণ কিভাবে ডিটারমাইন করবা, নেগেটিভ কোণ কিভাবে ডিটারমাইন করবা, সেটা আমরা এখন বুঝে গেলাম। তো এইটার ক্ষেত্রে আমরা একটু দেখি, এই যে চারটা চতুর্ভাগ, এটার নাম প্রথম চতুর্ভাগ, এটার নাম দ্বিতীয় চতুর্ভাগ, এটার নাম তৃতীয়, এটার নাম চতুর্থ। এই চারটা ভাগে ভাগ করলাম ত্রিকোণমিতিক কোণকে। তো এই ত্রিকোণমিতিক কোণকে আমরা কিভাবে ভাগ করি? আমি একটু আগে বললাম যে ত্রিকোণমিতিক কোণ প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি, মানে বিশাল বড় রেঞ্জ। কিন্তু এখানে একটু দেখি তো কয়টা কোণ হয়, 90, এখানে 90, এখানে একটা 90 মানে 180, এই তিনটা মিলে হয় 270, এই চারটা মিলে হয় 360, 360 পর্যন্ত। তো বাকি ইনফিনিটি কিভাবে হিসাব করি আমরা? সিম্পল, এই ত্রিকোণমিতিক অনুপাতে এই যে এই ঘরটা বারবার করে এই 360, আবার 360 ডিগ্রি, আবার 360 ডিগ্রি, সে বারবার ঘুরে কোণের সৃষ্টি করে। তো আমরা সাইন যদি 720 ডিগ্রি নির্ণয় করতে যাই তাহলে আমরা কি করব? এই সাইন 90 ডিগ্রি, 180, 270, 360, তারপর আবার কি 450, তারপর হলো 450, 4 নং 36, 5 নং 5, 6 নং 54, 540, 7 নং 63, 630, 8 নং 72, এই যে 720, এই কোণটা হলো 720, সাইন 720। এইভাবে বারবার করে কোণ নির্দেশ করে। তো
আমরা একটু চতুর্ভাগগুলিকে আলাদা আলাদা করি। কোন চতুর্ভাগে কতটুকু রেঞ্জ আছে, যেমন এই প্রথম চতুর্ভাগের লিমিট কি, যে এখানে 0 ডিগ্রি থেকে কোণ শুরু হবে এবং 90 ডিগ্রি পর্যন্ত থাকবে। এই ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের লিমিট হলো 90 ডিগ্রি থেকে শুরু হয়ে 90 ডিগ্রির বড় হবে এবং 180 ডিগ্রির ছোট হবে, তাহলে এই চতুর্ভাগে ওই কোণটা এই চতুর্ভাগে থাকবে। এবং কোণটা যদি 180 ডিগ্রির বড় হয় এবং 270 ডিগ্রির ছোট হয়, তাহলে এই তৃতীয় চতুর্ভাগে থাকবে, দ্বিতীয় আর এই তৃতীয় চতুর্ভাগে থাকবে। চতুর্থ চতুর্ভাগে থাকতে হলে কি হতে হবে, 270-এর বড় হতে হবে এবং সেই কোণটা 360-এর ছোট হতে হবে, তাহলে এটা চতুর্থ ভাগে থাকবে। তো এই চারটা ভাগ আমরা এইভাবে ডিফাইন করব বা ডিটারমাইন করব। এখন একটা কোণ নির্ণয় করি, দিয়ে দিলাম যে -225 ডিগ্রি নির্ণয় করো, বা -225 কোণটা কোন চতুর্ভাগে আছে তা আমাকে বলো, কোয়েশ্চেন আসে। তো আমরা এই চতুর্ভাগ চারটা আগে লিখি। তো মাইনাস যেহেতু আছে, এই যে এখানে এখানে কি নেগেটিভ, নেগেটিভ হলে কি জানি বলেছিলাম, যে ঘড়ির কাঁটার দিকে, কাঁটার দিকে। তো যদি ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে আমরা একটু হিসাব করি, 225 যেহেতু, এইখান থেকে 90, এই 180। তো 180, 225 থেকে 180 বিয়োগ দিলে আর কত লাগে, প্রায় 45। তো এখান থেকে 45 ডিগ্রি কোণ উপরে উঠলাম। এই যে এই 45 ডিগ্রি কোণ, এই পুরাটা হলো 225 ডিগ্রি। তো আমরা এটা কোথায় পেলাম, দ্বিতীয় চতুর্ভাগে। তো কোয়েশ্চেন ছিল কোন চতুর্ভাগে, আমরা পেলাম এটা দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমাদের তো -225 ডিগ্রির মান আমাদের জানা নেই, আমরা এর আগে টেবিলে কি শিখছি 90 ডিগ্রি পর্যন্ত। তো এই এই এত বড় কোণের মান আমি কিভাবে নির্ণয় করবো, কোয়েশ্চেন আসে না। তো এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অনুসরণ করি, যে লাস্ট স্টেজে বা লাস্ট চতুর্ভাগে যেখানে সে কোণটা শেষ হয়, ওই চতুর্ভাগে কতটুকু কোণ সে সৃষ্টি করেছে। যেমন এই চতুর্ভাগে সে সৃষ্টি করেছে 45 ডিগ্রি কোণ। তো এই 45 ডিগ্রি কোণকে আমরা কি বলি, এই 225 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। কি রেফারেন্স কোণ, এই যে এই কোণটার নাম কি, রেফারেন্স। ওকে, রেফারেন্স কোণ। তো আমরা এখানে sin 45, এখানে এই 45 ডিগ্রি হলো এই 225 কোণের রেফারেন্স কোণ। এখানে আমরা sin 10 cot যে মান বসে চতুর্ভাগের হিসাবে আমরা মান বসে এটার মান বের করতে পারবো। আরেকটা দেখি, আমরা ধরলাম 420 ডিগ্রি প্লাস, পজিটিভ হলে কি হবে, এইটা রেফারেন্স কোণটা আমরা নির্ণয় করি। রেফারেন্স কোণ, রেফারেন্স কোণটা 420 ডিগ্রি, যেহেতু পজিটিভ ঘড়ি কাটার উল্টা দিকে, 90, 180, 3 নং 27, 2 4 নং 36, 360 ডিগ্রি। 360 আর 420 বিয়োগ দিলে বাকি থাকে কত, বাকি থাকে হলো 40, 60 ডিগ্রি। তো এই কক্ষপথে মানে এই চতুর্ভাগে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই যে 60 ডিগ্রি হলো এই রেফারেন্স কোণ বা বাংলায় রেফারেন্স কোণ, ঠিক না? তো এই চতুর্ভাগ গুলাকে আমরা যে চারটা ঘর ভাগ করি, আমরা এই চারটা ঘরে আমাদের যে ত্রিকোণমিতিক যে সাইন গুলো আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক এবং কট, এই চারটা ঘরে তারা এক একজন এই ঘরগুলো অকুপাই করে রাখছে। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, এই চারটা ঘর চার ভাগে পাও। এই প্রথম ঘরকে আমরা বলি কমন রুম। ভার্সিটিতে কমন রুম থাকে না, আমরা হলগুলাতে এই কমন রুম, এখানে সবাই আসবে, মিটিং মিছিল সব কিছু করবে, এটা সবার ঘর। এখানে সবার ঘর, যে এখন সবার ঘর, এটা দিয়ে আসলে কি বেনিফিট, এখানে মানে হলো এইখানে সবার মান পজিটিভ, সবার মান আসবে পজিটিভ। দ্বিতীয় ঘরটা শুধুমাত্র সাইন, আর সাইনের উল্টাকে কসেক।
সাইন আর কসেক থিটা, এই চতুর্ভাগ যখন এই ঘরে শেষ হবে, যেমন আমরা একটু আগের স্লাইডে কি দেখলাম, এই ঘরে শেষ হলো 450 ডিগ্রি, মানে 45 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে শেষ হয়েছে। সেটা যদি সাইন হয় 45 ডিগ্রি, এই সাইন 45 এর মান পজিটিভ হবে, কারণ সাইন আর কসেক শুধু পজিটিভ হয়। এছাড়া যদি এখানে আমি ট্যান লিখতাম তাহলে কি হতো, নেগেটিভ। কস লিখতাম নেগেটিভ, যাই লিখতাম নেগেটিভ, শুধু সাইন আর কসেকের ক্ষেত্রে পজিটিভ, আর বাকি সব অল নেগেটিভ। ওকে, রেস্ট অফ বাকি সব নেগেটিভ। তৃতীয় ঘরটা তাহলে কার? তৃতীয় ঘরটা হলো টেন আর কটের, মানে টেন আর কট পজিটিভ আর বাকি সব নেগেটিভ। চতুর্থ ঘরটা কার? কস এবং সেকেন্ড, সব পজিটিভ আর রেস্ট আর নেগেটিভ, বাকি সব নেগেটিভ। তো এইভাবে আমরা কোন মানটা পজিটিভ মান হবে, কোনটা নেগেটিভ মান হবে আমরা বের করতে পারবো। প্রথম ঘরে এসে শেষ হলে ওইটার আগে সাইন কস টেন যাই থাকুক তার মান পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে এসে শেষ হলে যদি তার ওই কোণের আগে সাইন থাকে বা কোসেক থাকে তাহলে মান পজিটিভ আসবে, অথবা এই দুইটা ছাড়া যা আসবে তার মান নেগেটিভ আসবে। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট হলে পজিটিভ হবে, আর বাকি যা থাকবে তা দিয়ে নেগেটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে সেম, কস আর সেক পজিটিভ হবে। যেমন এখানে এসে শেষ হইলো একটা কোণ, ধরলাম 60 cos 60 ডিগ্রি, এখানে পজিটিভ, কিন্তু এখানে এসে যদি সাইন 60 ডিগ্রির মান চায় এই জায়গায় নেগেটিভ মান আসবে। যে মানটা হবে এটার মানে আগে একটা মাইনাস বসাই দিলাম। ওকে, ধরলাম cos 60 মান হাফ, তো পজিটিভ, সাইন 60 মান ধরলাম 1/√3, তো এর আগে মাইনাস হবে, কিভাবে বসাই দিলাম। তো এইসব ক্ষেত্রে আমরা কিছু জিনিস, কমন জিনিস ভুল করি, সেটা হলো যার যার ঘরে তো প্লাস মাইনাসের মান থাকে, তো সেটা অনেক সময় আমরা প্রকাশ করতে একটু ভুল করি। অনেক সময় ভিতরে যেমন এরকম থাকে সাইন -30 ডিগ্রি, এইটাকে আমরা -sin30 ডিগ্রি লিখতে পারি। এই চিহ্নগুলি কেউ ভুল করবে না। কসেকের ক্ষেত্রে আগে মাইনাস, কট, এভাবে সবকিছু করতে পারি, কিন্তু যদি cos -30 ডিগ্রি থাকে এটাকে আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি। সিমিলারলি সেকের ক্ষেত্রে sec 30 ডিগ্রি, এর মানে কোণের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে তা সামনে এসে পড়ে, শুধুমাত্র cos এবং sec ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে এই মাইনাসটা সামনে এসে পড়ে যদি নেগেটিভ কোণ থাকে। ওকে, তো এই যে আমরা যে অঙ্কগুলা করলাম, 225 ডিগ্রি বের করলাম বা 420 ডিগ্রি বের করলাম, এই মানগুলা যে বের করলাম এগুলা তো হয়তো ছোট নাম্বার দেখে আমরা পারছি। এখন ধরলাম আমি 5000 ডিগ্রি, এখন এটা কয়বার ঘুরবে সেটা ডিটারমাইন করার জন্য আমাদের 9-10 এর এনসিডিবির বইয়ে তারা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করছে, যেমন n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই আকারে প্রকাশ করে এই যে প্লাস মাইনাস থিটা যেটা আসবে এটাই হলো রেফারেন্স কোণ। রেফারেন্স কোণ, তো এই রেফারেন্স কোণটা এভাবে উল্লেখ করে। এখানে তারা কিছু মানে শর্ত দিছে, যেমন n এর মান যদি জোড় হয় কি হবে, বিজোড় হয় কি হবে। লাইক যদি n এর মান বিজোড় হয়, এই n এর মান মানে 90 কয়টা 90 অতিক্রম করছে, ধরলাম 5টা 90 অতিক্রম করছে, বিজোড় হয়েছে, তাহলে হয়তো সাইন উল্টায় কস হয়ে যাবে অথবা ট্যান হয়ে যাবে, এরকম অনেক কিছু সূত্র দিছে। তারপর আরো কিছু সূত্র আছে, যেমন কোন চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে তার আগে ধনাত্মক হবে কিনা ঋণাত্মক হবে। যেমন চতুর্ভাগে গিয়ে শেষ হয়েছে, ওই চতুর্ভাগে হলো সাইনের ঘর, কিন্তু এটা হলো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, কিন্তু শেষ হয়েছে সাইনে গিয়ে। তো সেই ক্ষেত্রে ওই মানটা যেহেতু সাইনের গণ ও শুধু পজিটিভ বাকি সব নেগেটিভ, তো তখন
এর আগে একটা নেগেটিভ চিহ্ন আসবে, এরকম কিছু সূত্র আছে। এরকম সূত্রগুলোর ক্ষেত্রে আমরা এত কঠিন ভাবে না গিয়ে আমরা সিম্পল ভাবে শিখি। কি সিম্পল ভাবে শিখি? আমরা এই n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস 30, এইখানে 90 ডিগ্রি এই জোর বিজোরের ঝামেলায় যাব না। কোনটা সাইনে থেকে কস হবে, কস থেকে টেন হবে, এগুলি মনে রাখা একটু কঠিন যে স্যার কিভাবে পাল্টাবে। এই জন্য আমরা এই n ইন্টু 180 ডিগ্রি করবো। তো 180 ডিগ্রি মানে কি 2 গুণ 90 ডিগ্রি, ঠিক না? এখন এই 2 গুণ 90 ডিগ্রির সাথে আমি যে কোনো n এর মান এখন জোর হোক আর বিজোড় হোক, যদি 5 হয় বিজোড়, অরিজিনালি কি 5 × 2 = 10 ইন্টু 90 ডিগ্রি, যদি 6 হয় অরিজিনালি কি 6 × 2 = 12 ইন্টু 90 ডিগ্রি, মানে কি কোনো অংশেই যদি আমরা 180 ধরি কোনোভাবেই এই n এর মান আর বিজোড় হতে পারবে না, আলটিমেটলি সে জোরেই প্রকাশ পাবে। তো n ইন্টু সূত্রটা কি হবে, n ইন্টু 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো বড় বড় মান বের করতে পারবো। যেমন আমরা একটা মান বের করি সাইন 510 ডিগ্রি। তো 510 ডিগ্রি যদি আমরা 180 দিয়ে ভাগ করি, 2 বার 180, 2 গুণা 3 18 দুগুণে 36, 360, 5 1 150 ডিগ্রি বাকি থাকে। আমরা একটু হিসাব করি, যেহেতু এটা পজিটিভ, তবে ঘড়ি কাটার বিপরীত দিকে 90, এই 180 একটা, এই 180 দুইটা, 360, 360 আর 90, 360 আর 90 450, বাকি রইল কত 60 ডিগ্রি। এখানে গিয়ে 60 ডিগ্রিতে শেষ হবে। এই যে 60 ডিগ্রি, এটা হলো এটা রেফারেন্স। তো আমরা কি লিখতে পারি, সাইন 2 ইন্টু 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, রেফারেন্স কোণ কি সাইন 60 ডিগ্রি, রাইট? এটা কার ঘর, সাইনের ঘর, পজিটিভ মান আসবে। এখন আমরা আবার আরেকভাবে করতে পারি, একটু খেয়াল করি যে আমরা ক্লোজ মার্কটা কি, সাইন 510 কে এইভাবে লিখতে পারি না, সাইন 3 ইন্টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক হবে? এই 180, যেহেতু তিনটা 180 যাবে, দুইটা 360, 4টা আসে, 3 × 8 = 540, 540 থেকে যদি 30 বিয়োগ দিই, 30 বিয়োগ দিই, এই যে 13, ঠিক আছে, সাইন 30। এখন এই ক্ষেত্রে কোনটা সঠিক, একটু আমাকে এই জিনিসটা বুঝুন, এইটা নিবা না এইটা নিবা? 60-র মান একটা আসবে, 30-র মান একটা আসবে। সবসময় মনে রাখবা এই যে নিচের যে এক্স অক্ষটা, এই এক্স অক্ষের সাথে কোনটা ডিটারমাইন করবা, উপরের কোনটা, এইটার ক্ষেত্রে আমরা কোন কোন ডিটারমাইন করছিলাম, ওয়াই অক্ষের সাথে, এইটা সম্ভব সব সময় এক্স অক্ষের সাথে ডিটারমাইন করবা। তো চেষ্টা করবে এইভাবে করতে, ওকে? তো এটা কি হবে না। তো আমরা আরেকটা অঙ্ক করি, টেন 870 ডিগ্রি। টেন 870 ডিগ্রি আমরা চতুর্ভাগ আঁকি, এই 180, 360, 540, 720, তো 180-কে 4 গুণ দিলাম 720, 5 গুণে কত আসে, 5 18 90, এই পুরাটা আসলো 90 ডিগ্রি, 900 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি, টেন 5 ইন্টু 180 ডিগ্রি, তো 900 ডিগ্রি থেকে কত কমাইলে 870 হয়, 30 কমাইলে 870 হয়, তো মাইনাস 30 ডিগ্রি। অরিজিনালি কি আসতেছে, টেন
30 ডিগ্রি। টেন 30 ডিগ্রি মান কোথায় গিয়ে শেষ হলো? এই ঘরে গিয়ে শেষ হলো। 90 ডিগ্রির পরে 30 কমছে, এই এই 30টা কি ছিল? এই 30টা হলো রেফারেন্স। এটা কার ঘরে? সাইনের ঘর। তো এখানে যে মানটা আসবে এটা নেগেটিভ আসবে, নেগেটিভ 10 10 30 কে 1/√3 অ্যান্সার। তো ত্রিকোণমিতির এই সূত্রগুলো ব্যবহার করে আমরা মোটামুটি ত্রিকোণমিতির সব ধরনের অঙ্ক করতে পারবো। আজকের জন্য থিওরি এতটুকু। ধন্যবাদ।